আমি নিজেই সেই জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম, আর আমি এটার হোস্ট ছিলাম। আর আমার হল ডিবেটিং ক্লাবের সাবেক একজন সভাপতি রাকিব সিরাজি, সেই ছাত্রলীগের নেতা ছিলেন, তিনি দাওয়াত পেয়েছেন ক্লাবের সাবেক হিসাবে। আবার তানভীর হাসান সৈকত, তিনি দাওয়াত পেয়েছেন, সে হচ্ছে আমার হলেই থাকতেন এবং ছাত্রলীগে তখন পোস্টেড। দাওয়াত পাওয়া আমার আয়োজনে, ডিবেটিং ক্লাবের আয়োজন, তখন ফুল ছবি দেখলে দেখবেন, ফুল ছবিতে এখানে আরও অনেকে ছিলেন ডিবেটিং ক্লাব বা বিভিন্ন পার্টির। আবার আরেকটা ছবি দেখবেন আমি পুরস্কার নিচ্ছি সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে, সেটাও ডিবেটিং ক্লাবের। আরেকটা ছবি দেখবেন আমি সৈকতকে ফুল দিচ্ছি, সেটাও ডিবেটিং ক্লাবের। যখন সৈকতের ছাত্রলীগের যখন সে সময়ের কমিটিটা হয়, কমিটি হওয়ার পরে দেখবেন যে হলগুলোতে বা সব জায়গায় বাঁধন, ডিবেটিং ক্লাব, কুইজ সোসাইটি সহ অন্যান্য যে সংগঠনগুলো থাকে, সামাজিক সংগঠন, এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সাধারণত তাদেরকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। এটা খুবই স্বাভাবিক। আপনি এই সিঙ্গেল ছবির ব্যাখ্যা পাবেন গ্রুপ ছবির অ্যানালাইসিস করে। মানে আমার গ্রুপ ছবিতে, ফুল দেওয়ার গ্রুপ ছবিতে বাকি যারা ছিলেন আমার পাশে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে ছবিটা কিসের, তারাই রিপ্লাই দিবে যে আমরা কবি জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে গিয়েছিলাম, পক্ষ থেকে এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। আশা করি ছবির উত্তর পেয়েছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। টোটাল মুভমেন্ট নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আসবে, আমি এক লাইনে যদি উত্তর দেই। এখানে এই আন্দোলনটা ছিল সাধারণ ছাত্রদের যেমন, এখানে অন্যান্য সকল দলের, সকল সংগঠনের নেতা এবং কর্মীরা যার দল এবং মতের পরিচয় ভুলে গিয়ে যার যার সামর্থ্য অনুযায়ী এখানে এঙ্গেজ হয়েছে। ছাত্র শিবিরও তার যেটুকু রিসোর্স আছে, সক্ষমতা আছে, তার সক্ষমতা এখানে এঙ্গেজ হয়েছে। কোনটা কার প্ল্যান, কীভাবে না হয়েছে, এগুলো ক্রেডিট নেওয়াটা আমার মনে হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পিরিটের সাথে যায় না। এখানে মূলত সবাই তার মত দল পরিচয় ভুলে গিয়ে সবাই একসাথে আন্দোলন করেছে, এটাই স্বাভাবিক। এবং আমরা এই স্পিডে থাকতে চাই। এখানে আমি কি করেছি, ওনারা কী করেছে, এই অ্যানালিসিস অন্তত ছাত্র শিবির আমরা যাবো না আর কি। তবে আমরা যা করেছি সেটা আমাদের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা জানেন। আর পাশাপাশি বাকি সকল সংগঠন, এখানে বাম সংগঠনগুলো, ছাত্রদল সহ অন্যান্য সংগঠনগুলো, একই সাথে যারা কোনো দলের সাথে পরিচয় না এমন বিভিন্ন জেনারেশনের, যেমন যে শিশুটা স্কুলের ছেলেটা মুভমেন্টে নেমেছে, ইংলিশ মিডিয়ামের যে ছেলেটা মুভমেন্টে নেমেছে, যে রিক্সা চালকটা মুভমেন্টে অংশগ্রহণ করেছে, যে নারী এবং শিশুরা বা অন্যান্য গ্রুপ অফ পিপল যারা এঙ্গেজ হয়েছে, তারা কেউ তো দলীয় পরিচয় আসে নাই। সুতরাং এখানে দলীয় কোয়েশ্চেনগুলো আসলে আমার কাছে মনে হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পিডকে প্রশ্নবিদ্ধ করার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই জন্য আমি এই ধরনের ক্রেডিটের কোনো সাথে যাবো না। জাতির সাথে এই যে মানে গণঅভ্যুত্থানের পরবর্তীতে নিজেদের আত্মপ্রকাশ, এটা কি জাতির সাথে প্রতারণা করা হয় কিনা, আর আপনাদের পুরো কমিটি আত্মপ্রকাশ করবেন কিনা? দেখেন, এটার সাথে আরও রেলেভেন্ট অনেকগুলো প্রশ্ন আসবে। এতদিন কেন গোপন ছিলেন, এটাও একটা প্রশ্ন একই সাথে। দুইটা প্রশ্নের মানে স্বাভাবিক উত্তর হচ্ছে, দেখেন, ছাত্র শিবির 2009 সাল থেকে 2009-এর পরবর্তী যে সময়, 9 থেকে 14 যে পিরিয়ডে ছাত্র শিবির, সে কিন্তু ছাত্র শিবির সারা দেশে ওপেনে কার্যক্রম করেছে। আপনি দেখেন তার পরবর্তী সময়েও ছাত্র শিবির টোটালি যেখানে সম্ভব ওপেন কার্যক্রম করার চেষ্টা করেছে। এখন প্রশ্ন হলো, কোনো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে 56 দিন রিমান্ডে দেয় আর কেউ কিছু বলে না। কোনো ছাত্র সংগঠনের যখন ছাত্র শিবিরে দেখবেন যে বিভিন্ন শাখার সভাপতি সেক্রেটারিকে গুম করে ফেলে, এখনও আমাদের অনেক শাখার সেই সময় সভাপতি সেক্রেটারি গুম অবস্থায় আছে, তো বিভিন্ন থানা শাখার সভাপতি সেক্রেটারিকে উঠায় নিয়ে গিয়ে ক্রস ফায়ার দেয়। আমাদের শত ভাইকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। আমাদের শত দায়িত্বশীলকে বিভিন্ন মিথ্যা মামলা জর্জরিত করে রিমান্ডে নির্যাতন করা হয়েছে। এই যে ফেসিবাদ কায়েমের, আপনি বলবেন যে তোমার বড় ভাইকে গুম করে হত্যা করা হয়েছে আর তুমি কেন পরিচয় দিচ্ছ না, এই কোয়েশনটা ভ্যালিড? নাকি তোমার বড় ভাইকে কেন হত্যা করা হয়েছে এটার বিচার চাই, এই প্রশ্নটা ভ্যালিড? আপনার আমার আগের জেনারেশন পার 5-7 কমিটিকে দিনের পর দিন ক্রস ফায়ার করে হত্যা করা হবে, আর পরের কোনো ছোটো ভাই সে যখন পরিচয় এই হত্যার ভয়ে পেশ করতে পারবে না, তখন তাকে কোয়েশন করবেন যে আপনারা গোপন ছিলেন কেন? আমার মনে হয় এটা মজলুম একটা সংগঠনের উপর আরও বেশি জুলুম করা। এটার সাথে আমার মনে হয় এই প্রশ্নটা এইভাবে আসে না। দ্বিতীয়ত যেটা আপনি দেখছেন যে শুধু শিবির সন্ধ্যায় বিশ্বজিৎকে হত্যা করেছে, সে একটা হিন্দু ধর্মের একজন ভাই, তাকেও হত্যা করেছে শুধু শিবির সন্ধ্যায়। এই ধরনের একটা ফেসিবাদ কায়েম হয়ে যাওয়ার পরে তার স্টেক হোল্ডার কিছু বলে না, বরং যে তার লাইফকে বাঁচানোর জন্য হয়তো পরিচয় দিতে পারে, তার ফ্রিকোয়েন্টলি অনেক জেনারেশন নিহত হওয়ার পরে তাকে উল্টা জুলুম করবেন, তাকে কোয়েশ্চেন করবেন। আমার মনে হয় এটা একটা চূড়ান্ত পর্যায়ে মজলুমের উপর আবারও নতুন করে জুলুম করা। আশা করবো এই ধরনের জুলুম কেউ করবেন না, প্লিজ। আপনার এই আন্দোলনের সময় হামলা মামলা থেকে বাঁচার জন্য সাধারণত সবাই, শুধু আমরা না, সবাই যে কেউ যেভাবে তার প্রোটেক্টিভ স্টেপগুলো নেওয়া দরকার সেভাবে নিয়েছে। আর বেশি কিছু নতুন কিছু বলার মতো এখানে নাই। হেলমেট ব্যবহারের একটা কথা আসছে, এটা কি সত্যি কিনা? টিভির হেলমেট পরিহিত অবস্থায় ছিল। এটার সাথে আরও একটা রেলিভেন্ট কোয়েশ্চেন আসছে যে ছাত্রলীগের সাথে শিবির ছিল, এই ধরনের ক্রাইমের সাথে যারা জড়িত তারা হবে। আমি স্পষ্ট আবারও অ্যানাউন্স করছি, আমরা অলরেডি বলেছি, সেটা হলো
ফেসিবাদ কায়েমে ছাত্রলীগ যে ধরনের ঘৃণ্য কার্যক্রমে জড়িত ছিল তার প্রত্যেকটা বিচার হওয়া দরকার, এবং যত ভিকটিম আছে তারা আইনি প্রক্রিয়া যাবে। আমরা এটা আশা করছি, কোনো ভিকটিম যদি ফেসিবাদী ছাত্রলীগের আচরণের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আইনি সহায়তা চায়, আমরা ছাত্র শিবির তার সর্বোচ্চ সাপোর্ট দেবো। কোনো সন্ত্রাসী, কোনো এ ধরনের ফেসিবাদ কার্যক্রমে জড়িত কোনো অপরাধী পার পাবে না, এটা আমরা এটার বিরুদ্ধে স্ট্যান্ড নেব। যারা ছাত্র সংগঠনগুলো আছে, আপনারা যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবেন, তারা কি সেটা মেনে নিচ্ছে কিনা, অথবা তাদের সাথে আপনাদের কোনো দ্বন্দ্ব হবে কিনা ভবিষ্যতে, কি আলোচনা হয়েছে? আমরা আশা করব, আমরা যাতে স্ট্রংলি বিশ্বাস করি, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনে যেমন এই বৈষম্য ছাত্র আন্দোলনে আমরা যেমন একসাথে কাজ করেছি, সামনে ক্যাম্পাসগুলোতে যে কোনো সাথে আমরা একসাথে কাজ করবো। আমাদের আচ্ছা, এখানে একসাথে অনেকগুলো কোয়েশ্চেন করছেন, একটা কোয়েশ্চেন না। প্রথম কোয়েশ্চেন হইল ছাত্র রাজনীতির ব্যাপারে শিক্ষার্থীরা এখন বিরোধিতা করছে, আপনারা কেন এখন আসছেন, আবার এটার পক্ষে কেন স্ট্যান্ড নিচ্ছেন, এই মুহূর্তে কেন আসছেন? আর এটার সহজ বিষয় হচ্ছে এই যে টোটাল যে চিন্তা গঠন এখন ছাত্রদের মনে আছে, মন মানসিকতা, এটা কিন্তু ফেসিবাদ গত 10-15 বছর ধরে যে একটা নেগেটিভ দাঁড় করিয়েছে, সেটা একটা আউটপুট। বারবার যেটা নেগেটিভ, যে ছাত্র রাজনীতি মানেই যে নেতা আসলে প্রটোকল দিতে হবে, ছাত্র রাজনীতি মানেই সিট কে পাবে এটা আমি ডিফাইন করে দেবো, ছাত্র রাজনীতি মানেই যে হচ্ছে যে কাউকে টর্চার করা যায়, কেউ বিরোধিতা করতে পারবে না। এই যে ছাত্র রাজনীতির সমীকরণ, এটা কিন্তু আসলে ছাত্র রাজনীতির মূল সমীকরণ না। আপনি যখন বিশ্ববিদ্যালয়গুলোতে এটা ডিফাইন করতে পারবেন যে সিট কে পাবে কে পাবে না, এটা ডিফাইন করবে হল প্রশাসন, এখানে কেউ এঙ্গেজ হতে পারবে না, কোনো শিক্ষার্থীর গায়ে হাত তুলতে পারবে না, হাত তুললেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে। তখন দেখবেন যে এখানে আসলে আরও আমূল সংস্কারের পরে যখন দেখবেন এখানে কেউ কারো সিদ্ধান্তে, কেউ কারো মত চাপাই দেওয়ার অধিকার রাখে না, সুযোগ পায় না, বরং কেউ কারো মত চাপাই দেওয়ার চেষ্টা করলে সে পানিশমেন্ট পায়, সাথে সাথে এখানে এই পরিবর্তিত যে ছাত্র রাজনীতির সুন্দর রূপ, এই রূপটা শিক্ষার্থীরা গ্রহণ করবে আমরা আশ্বাস করি। এদিকে আরেকটা প্রশ্ন আসছিল যে অনেক ছাত্র সংগঠনরা সম্ভবত আগে একমত হয়েছিলেন। রেলিভেন্ট কোয়েশ্চেন হচ্ছে, আপনারা হয়তো একটু পরে করবেন, সেটা অ্যান্সার করে দিই, যে পরিবেশ পরিষদ নিয়ে একটা আলাপ আসছে, যে পরিবেশ পরিষদ ছাত্র শিবিরকে নিষিদ্ধ করছিল। দেখেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী, যে অধ্যাদেশ অনুযায়ী ইউনিভার্সিটি চলে, কাউকে হ্যাঁ বলো অথবা না বলো অথরিটি তিনটা: নাম্বার 1 সিনেট, নাম্বার 2 সিন্ডিকেট, নাম্বার 3 হচ্ছে একাডেমিক কাউন্সিল। এই তিনটার বাহিরে আর কোনো অথরিটি কাউরে হ্যাঁ বা না বলার অথরিটি রাখে না, কারো অ্যাক্সেস দেওয়া বা না দেওয়ার। এই তিনটার বাইরে পরিবেশ পরিষদ, সেখানে কোনো কেউ একমত হইলো কি হইলো না এটার উপর ভিত্তি করে কারো আপনি হ্যাঁ বা না বলেন, এটা আসলে মানে এটা ভ্যালিড কোয়েশ্চেন না, বরং ইউনিভার্সিটিকে কোয়েশ্চেন করবে যে আপনাদের অথরিটি থেকে এরকম কোনো ডিসিশন হয়েছে কিনা। দেখবেন এই তিনটা অথরিটি এ ধরনের কোনো সিদ্ধান্ত তো দূরের কথা, এই ধরনের আলাপই কখনো হয় নাই। আর ছাত্র শিবির যেখানে নিয়মতান্ত্রিক রাজনীতির সাথে সম্পৃক্ত এবং নিয়মতান্ত্রিক রাজনীতি করে, সেখানে এই প্রশ্ন কখনো আসবে না আর কি। জি, রক কাটা লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন সব ক্রাইম পাবেন ছাত্রলীগের নামে, আপনি জাস্ট সার্চ করবেন। শিবিরের নামে কোনো ডকুমেন্ট, কোনো কিছু পাবেন না। খুবই স্বাভাবিক, ফেসিবাদ দীর্ঘদিন ধরে যখন একটা রিপিটেডলি এস্টাবলিশ করতে চাইবে, সেখানে আপনি কথা বললে আপনারা ট্যাগ দিয়ে মারা ফেলবে, আপনি এখানে একটা এস্টাবলিশ করতে খুবই স্বাভাবিক, কারণ এখানে প্রত্যেকটা উপাদানে এটাকে হেল্প করছে, কেউ উপাদানটা বিরোধিতা করতে পারে নাই। এই উপাদান যে নেগেটিভ যে এস্টাবলিশ করো না কেন, কেউ হয়তো সমর্থন দেয় নাই, কিন্তু বিরোধিতা কেউ করতে পারে নাই। সমন্বিত সামগ্রিক ইফোর্ট দিয়ে একটা নেগেটিভ দাঁড় করায়, নেগেটিভ এস্টাবলিশ হতে বাধ্য। এখন এটা নেগেটিভ রাইট অর রং, এটা সিদ্ধান্ত দিবেন আপনারা সাংবাদিকরা যারা আছেন, তারা যাচাই করবেন, অ্যানালাইসিস করবেন যে এটা সত্য কিনা, এটা আপনার দায়িত্ব। ক্যাম্পাসে আপনারা কেমন ছাত্র রাজনীতি চান? এই যে একটু আগে বলেছি যে ছাত্র রাজনীতি ফরম্যাটে থাকবে, ইউনিভার্সিটি কোনো ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অথরিটি ছাত্র রাজনীতি থাকবে না, এটা ডিফাইন করবে ইউনিভার্সিটি প্রশাসন, তারপর ছাত্র রাজনীতি একটা পরিবর্তিত রূপ, সুন্দর একটা রূপ আসবে। আরেকটা বিষয় যে সরকার, বিগত যে সরকার আপনাদেরকেই কেন এত নিষিদ্ধ, আপনাদেরকে বিশ্বের কাছে নিষিদ্ধ সংগঠন, জঙ্গি হিসেবে পরিচয় কেন করিয়ে দিল? আপনারাই দেখেন, খুবই সহজ উত্তর হচ্ছে 2009-08 সালের নির্বাচন পরবর্তী যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে, তারা এখানে তাদের ফেসিবাদ কায়েমের কিছু ব্যারিয়ার মনে করেছে। আপনি দেখবেন যে প্রথমেই হচ্ছে সেনা হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহের নামে, এটা প্রথম ব্যারিয়ার হচ্ছে সেনাবাহিনী, নির্দেশপ্রেমী সেনাবাহিনী এদের ব্যারিয়ার হতে পারে, এদেরকে প্রথমে হত্যা করেছে। আর সেকেন্ড, আমি যেটা বিশ্বাস করি যে সেকেন্ড ফেসিবাদ কায়েমের সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে ছাত্র শিবিরকে, এই জন্য প্রথম থেকে ছাত্র শিবিরের উপর অ্যাটাক করেছে। দেশব্যাপী এমন কোনো লেয়ার নাই যে লেয়ারে ছাত্র শিবিরের অ্যাটাক হয় নাই। আপনি দেখবেন যে খুবই তৃণমূল পর্যায়ে আমি অসংখ্য ভাইকে দেখেছি যে সে নামাজ পড়ছে, ওখান থেকে ধরে নিয়ে গিয়ে বলছে যে অস্ত্রসহ গ্রেফতার, গিয়ে করছে, মানে একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে বিনা অভিযোগে, বিনা অপরাধে 56 দিন টানা রিমান্ডে রেখেছে, কেউ কিছু বলতে পারে নাই।
সিনেমা আপনারা দেখেছেন একটু করে। এখন এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আপনারা কি সাড়া পাচ্ছেন? সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে কিভাবে গ্রহণ করছে? আপনারা হলগুলোতে গেলেই দেখবেন যে আমাদের ব্যাপারে আমরা সভাপতি সেক্রেটারি দুজনেই পরিচিত হওয়ার পরে অলমোস্ট পজিটিভ, পুরোপুরি পজিটিভ, কারণ আমরা এদের সাথে ছিলাম। এমন না, অনেকেই ফেস্টিভ্যাল দুইটা জিনিস কায়েম করছে, আমি আপনাদেরকে ক্লিয়ার করি। একটা হচ্ছে শিবিরের ব্যাপারে একটা ভীতি তৈরি করছে, একটা শিবিরকে প্রথম যেটা করেছে শিবিরের সকল অফিস, কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত, উপশাখা অফিস পর্যন্ত সকল অফিস সিলগালা করে লক করে দিয়ে শিবিরকে কাজ করতে দেয় নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জনগণকে ডিটাচ করার পরে নাম্বার 2 হচ্ছে শিবিরের ব্যাপারে একটা শিবির ভীতি তৈরি করেছে, শিবির ফোবিয়া তৈরি করার চেষ্টা করেছে। আমাদের অ্যানাউন্সমেন্টের পরে, আমাদের পরিচয় আসার পরে শিক্ষার্থীরা বরাবরের মতো এই পুরো বয়ান একেবারে ভেঙে গেছে, কারণ আমি তো তাদের সাথেই ছিলাম, আমি তাদের সাথেই হলে ছিলাম। আমার ব্যক্তিত্ব, আমার আচরণ দীর্ঘ 5 বছর খুঁটে খুঁটে যারা অ্যানালাইসিস করার সুযোগ পেয়েছে, তারা নতুন করে কিছু ভাববার সুযোগ নাই, তারাই ফিডব্যাক দিচ্ছে অনলাইনে, আপনারা দেখতে পারেন। বড় একটা জেনারেশন শিবিরকে ভালোভাবে চিনি না, তাদেরকে ভালোভাবে চেনাতে আপনারা কি করবেন, কি উদ্যোগ নেবেন? অলরেডি যে আমাদের আত্মপ্রকাশটাই, আমাদের ব্যাপারে যে প্রকাশিত হওয়াটাই একটা বড় উদ্যোগ। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যদি সার্ভে করেন অলমোস্ট 90%, আমি বলি, আমি 100% বলবো 90% আপনি পজিটিভ ফিডব্যাক পাবেন যে আমাদের ব্যাপারে, আমাদের ব্যক্তিত্বের ব্যাপারে, সাংগঠনিক ব্যক্তিত্বের ব্যাপারে, যে এতদিন যে বয়ান ছিল এটা মিথ্যা হিসেবেই সবাই রিসিভ করেছেন, যে এতদিনের ফেস্টিভ্যালের প্রতিষ্ঠিত বয়ান এটা একটা মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা টার্গেটেড ভুল ব্যাখ্যার একটা বয়ান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা অ্যানাউন্স করবো ইনশাল্লাহ। আমরা পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই অ্যানাউন্স করবো, আপাতত তার আগে স্পেসিফিক বলছি না, আমাদেরকে একটু সময় দেন, আমরা অ্যানাউন্স করবো। কমিটি গঠনের প্রক্রিয়া, এটা খুব দারুণ কোয়েশ্চেন করেছেন। এখানে খুবই ক্লিয়ার করি, দেখেন অন্যান্য ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে ছাত্রলীগ কিংবা ছাত্রদলের ক্ষেত্রে কমিটিতে কে হবে, কমিটিতে কে আসবে, এই অ্যানাউন্সমেন্ট তাদের একটা অর্গানাইজেশন, উনি দাঁড়িয়ে বলেন যে অমুক জায়গায় সভাপতি হবে, অমুক সেক্রেটারি হবে, এইভাবে ঘোষণা দেয়। ছাত্র শিবিরের কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করার অথরিটি ছাত্র শিবিরের নিজের, ছাত্র শিবিরের অধীনস্থ যে ম্যান পাওয়াররা থাকে, যে জনশক্তিরা থাকে, তারাই ডিসাইড করে তাদের সভাপতি কী হবে, তারাই মতামত দেয়, ব্যক্তিত্ব বিবেচনায়, তাদের ক্যাপাসিটি বিবেচনায় তারাই মতামত দিয়ে ডিফাইন করে যে আমাদের অমুককে আমরা সভাপতি হিসেবে চাই। এখানে আর কোনো আমাদের এটা ছাত্র শিবির একটা মানে স্বাধীন সংগঠন, তার নিজস্ব একটা গঠনতন্ত্র এবং নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক আছে, এটা ওপেন, আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন, সেই অনুযায়ী কাজ করে। এখানে আর কারো কোনো অথরিটি নাই, কেউ এখানে বলতে পারে না কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করার। কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ পুরোটাই ক্যাপাসিটি তার অধীনস্থ ম্যান পাওয়ার, তার দায়িত্বশীলকে বা নেতাকে যেভাবে দেখেছে সেটা অ্যানালাইসিস করে তাদের মতামতের ভিত্তিতে তার দায়িত্বশীল নির্ধারণ হয়। আচ্ছা, আমি একটা প্রশ্ন যোগ করি আগেরটার সাথে। আপনি বলেছেন 3টা অথরিটি আছে বিশ্ববিদ্যালয়ে, রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত না, রাজনীতির ব্যাপারে না, এটা হচ্ছে ইউনিভার্সিটির যে কোনো ব্যাপারে ইয়েস অর নো বলার ব্যাপারে 3টা। আমরা তো যেহেতু রাজনীতি প্রশ্নটা করেছি, শিবিরের রাজনীতি নিয়ে, ছাত্রদলের সভাপতি যিনি, তিনি স্পষ্ট করে বলেছেন যে ছাত্র শিবির আসলে রাজনীতি করবে কিনা এটা আমরা বিশ্ববিদ্যালয়ের যারা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, ছাত্র সংগঠনগুলো আছে, তারা মিলে বসে একটা সিদ্ধান্ত নিতে হবে। এই বিষয়টা আসলে কিভাবে দেখবেন? আচ্ছা, ওনার প্রশ্নটা হচ্ছে যদি অন্য দলগুলো মিলে সিদ্ধান্ত নেয়, আমি আবারও ক্লিয়ার করছি, আইন কখনো কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ অফ স্টুডেন্ট কাউকে মানে ফ্লোর দেওয়া, কাউকে অ্যাক্সেস বন্ধ করার অথরিটি রাখে না। এটা অথরিটি একমাত্র প্রশাসনেরই এটার আইনি অধিকারপ্রাপ্ত ব্যক্তিবর্গ করায়। আর এর বাইরে যেগুলো আইনি প্রচেষ্টা, এগুলো এই যে মব জাস্টিসকে যেমন আপনারা বিরোধিতা করেছেন না, এটার মূল্য এখানে বাকি কেউ এখানে হ্যাঁ না বলার অথরিটি রাখে না, এটা নিঃসন্দেহে তারাও একমত পোষণ করবে। আর দ্বিতীয় হচ্ছে ছাত্রদেরকে গ্রহণ করবে কিনা এটা শিক্ষার্থীরা বলবে। আপনারা শিক্ষার্থীদের রেসপন্স চাইতে পারেন, শিক্ষার্থীরা ছাত্রছাত্রীকে গ্রহণ করবে কি করবে না, নাকি বয়কট করবে, এটা তাদের তার সিদ্ধান্ত নেবেন। অবাক এবং চমৎকারভাবে গ্রহণ করছেন দুইটাই। জি ভাই, কোথায় আন্দোলনে? এটাই তো বলেছি, আন্দোলনে কোনো দলের ছিল না, সকল দলের তার মত, দল, বর্ণ, ধর্ম, পরিচয় ভুলে গিয়ে তাদের আন্দোলন। এখানে একক কোনো কারো সাজার, কারো অ্যাক্টিভিজম সাজার সুযোগ নাই। এখানে সবার মতের, সবার কমন টার্গেটে সবাই একাকারে মিলিত হয়েছে। আন্দোলনটা ছিল কোটা আন্দোলনের পরবর্তী অনেকে যখন শহীদ হয়েছে, তারপর এটা সরাসরি পরবর্তীতে এটার ওই শহীদদের এই রক্তের বদলা নেওয়ার বিচার চেয়ে আন্দোলন। তাও যখন বিচার চাওয়া হয় না, এক পর্যায়ে এক দফা আন্দোলন চলে যায় আর কি। ভাই, আমরা অনলাইনে একটা জিনিস পেয়েছি, ভাই যখন নির্যাতিত হয়েছে তখন কোনো ছাত্র সংগঠন কথা বলেনি, প্রতিবাদ করেনি, কিন্তু এখন তারা প্রকাশ্যে রাজনীতি করতে যাচ্ছে, অনেক সংগঠন কথা বলছে, এটাকে কিভাবে দেখেন? কোনো সংগঠন কথা বলে না একেবারে এরকম বলবো না, তখনও সুবোধ সম্পন্ন অনেক যাদের সুযোগ হয়েছে, তারা শিবিরের
এই মানে শিবিরের উপর টর্চারের ব্যাপারে বারবার কথা বলার চেষ্টা করেছেন, কথা বলেছেন, অনেকে বলেন নাই। আর এখন যারা বিরোধিতা করছেন, আমার কাছে মনে হয় যে ওনারা ফিল্ড স্টাডি করবেন এবং ওনারা শিক্ষার্থীদের রেসপন্স চেক করে, আসলে স্টাডি চেক করে ভাষা তথ্যের উপরে কোনো কথা বলবেন না, এটা আমি আশা করি আর কি। এবং প্রত্যেক সংগঠনের নেতৃবৃন্দ এই লাস্ট ফেসিবাদ বিরোধী আন্দোলন যেভাবে সবার ব্যাপারে সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে মুভমেন্টে এসেছেন, সামনে সেগুলোতে সামনে আসবেন, এটা আমি স্বাভাবিকভাবে আশা করতেই পারি। যেহেতু রিসেন্ট একটা মুভমেন্টে এই এক্সাম্পলটা আমরা পেয়েছি, এটা এক্সাম্পল সামনেও পাবো আশা করি। ভাই অনলাইনে একটা আর কোনো বিষয় আছে? ওকে, থ্যাংক ইউ ভাই। বলো। আপনাদের কাছে এরকম সুস্পষ্ট প্রমাণ থাকলে আমাদেরকে দিবেন। আর কারো ভাষা তথ্য এবং অভিযোগের ভিত্তিতে আমার মনে হয় এই ধরনের কোয়েশ্চেন একটা মজলুম সংগঠনকে, যে সংগঠন সবচাইতে বেশি নির্যাতিত, সবচাইতে বেশি নেতাকর্মী হারিয়েছে, সবচাইতে বেশি তার সব কিছু হারাতে হয়েছে, সেই সংগঠনকে কোয়েশ্চেন করা ভ্যালিড না আসলে। এটা আবার একটা জুলুম। এটার ব্যাপারে আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোয়েশ্চেন করাটা আশা করি। এটা তো একটু আগে রিপ্লাই দিচ্ছি, একটু আগে রিপ্লাই দিচ্ছি। থ্যাংক ইউ।